একেবারে গঙ্গার ধারে পবিত্র পূর্ণ মাটি। আমি প্রতি নির্বাচনেই অন্তত শ্রীরামপুরের একটা মিটিং করি, সব নির্বাচনে। তাই এবার কি করে সেটা বাদ হয়ে যায়? ক্যান্ডিডেট লিস্টটা কোথায়? স্বরূপ নিজের বাড়ির সামনে এসে সব ভুলে গেছে। আমি এখানে প্রথমেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের দ্বারা নির্বাচিত সাংসদ, কিন্তু মনে রাখবেন এসআইআর নিয়ে ও জীবনপাত পরিশ্রম করে সুপ্রিম কোর্টে আমার হয়ে লড়াই করেছে, আপনাদের হয়ে লড়াই করেছে। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের প্রার্থী তন্ময় ঘোষ শ্রীরামপুর বিধানসভায় যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরি থেকে এখানে চলে এসছে কর্মজীবনটাকে মানুষের জীবনে পরিণত করবার জন্য। সন্তোষ কুমার সিং, আচ্ছা অরিন্দম গুই চাপদানি বিধানসভার প্রার্থী, খুব ভালো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ। রিসরা পৌরসভার চেয়ারম্যান সুরেশ কোথায়? দুজন আছে আমি জানি। পিন্টু মাহাতো আছে বৈদ্যবাটি পুরসভার, এবং চাপদানি সুরেশ মিশ্র এবং বিজয় সাগর মিশ্র রিসরা পৌরসভায়। রিসরার মধ্যে ডানলপও পড়ে, চন্দননগরের মধ্যে। আমি প্রথমেই ডানলপ দিয়ে শুরু করি। 2016 সাল থেকে, জানেন, বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেছে। ডানলপ কোম্পানিকে যখন ডানলপের মালিক বিক্রি করে দিল, সেটা খোলবার জন্য দমদমে যেসব আর এখানে ডানলপ কোম্পানি, আমরা কেন্দ্রীয় সরকারকে, আমরা রাজ্য বিধানসভায় বিল পাশ করেছি অধিগ্রহণ করবার জন্য, যাতে কর্মচারীরা, এমপ্লয়িজরা প্রোটেক্টেড হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার 16 সাল থেকে ফেলে রেখে দিয়েছে। ক বছর হলো? 10 বছর। কেন করেনি জানেন? আমি শুনেছি ওনার মালিক নাকি বিজেপির খুব ক্লোজ, এবং বিজেপির কোনো নেতা গিয়ে গিয়ে দিল্লিতে তাদের বাড়িতেও ওঠেন। আমাদের সরকার এই এত বছর যারা রেজিস্টার্ড এবং পাওয়ার যোগ্য, আমরা কিন্তু প্রত্যেকে 10,000 টাকা করে মান্থলি দিই, এবং 475 টাকা করে আমরা তাদের একটা হেলথ চেক আপের জন্য টাকা দিই। এটা সত্যি না মিথ্যে? মা ভাই বোনেরা, হুগলি আমার কাছে নতুন নয়। গুপ্তিপাড়ায় একটা অন্ধ বালক পুলিশের গুলিতে মারা গিয়েছিল। সেদিন আকবর আলী খান্দেকার বেঁচে ছিল। আকবর আমাকে নিয়ে, আমার প্রোগ্রাম ছিল সেদিন নর্থ বেঙ্গলে, আমরা দেখা করে গেলাম সকালে। পুলিশকে বলে গেলাম মৃতদেহটা যেন তার বাবার হাতে দেয়া হয়। যখন রাত্রিবেলায় আমরা পুরুলিয়া থেকে ফিরছি না, বাঁকুড়া থেকে, তখন আকবর আমায় বলল, না দিদি, মৃতদেহটা না বাবার হাতে দেয়নি, এখনো দেয়নি। একেতে ছেলেটা অন্ধ, তারপরে তার পরিবার শেষকৃত্য করার জন্য চাইছে, সেই সুযোগটাও পাবে না। তখন আমরা ফিরে এলাম মধ্যরাতে। একটা থাকার জায়গা ছিল না। আমার মনে আছে, একটা ছোট্ট দুরুমের বাথরুমের জল ঢুকে যাচ্ছে খাটের ওপরে। এই অবস্থায় সারা রাত জেগে পরের দিন সকালে আমি, আকবর আলী, তপন দাশগুপ্ত সহ আমরা সকলে মিলে কোর্টে পৌঁছে যাই এবং আদালতে গিয়ে কেস করি, এবং সেখানে আমরা বলি অন্ধ ছেলের বাবার হাতে ডেড বডি দিতে হবে, এবং পুলিশ দিতে বাধ্য হয়। এটা বামফ্রন্ট সরকারের নমুনা।
একটা কথা বললাম। ডানলপে আপনারা জানেন ভিখারি পাসোয়ান পাড়া, তখন একজন কেস করেছিল মিসিং নিয়ে, সম্ভবত অরুণ প্রকাশ চ্যাটার্জি, হ্যাঁ করেছিল, অরুণ প্রকাশ চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন। আমি কল্যাণকে বলো তুমি একটা হেভিয়াস কর্পাস করো, তখন কল্যাণ আমাকে বলল এটা তো অলরেডি একজন কেস করেছে সিনিয়র লয়ার। আমি বললাম ওদের ড্রাফটিংটা ভুল, তুমি নতুন করে ড্রাফটিং করে করো। তারপরে ও অর্ডার পেয়েছিল এনকোয়ারি করবার, কোর্ট থেকে জিতেছিল। সেটাও মনে রাখবেন, আমি ভিখারি পাসোয়ানের ওই তেলিনী পাড়ায় 3 রাত ছিলাম, রাস্তায় বসে ধর্ণা দিয়েছিলাম, ভুলে যাবেন না। হুগলি জেলায় একদিকে যেমন রাজা রামমোহন রায়, উমেশ চন্দ্র ব্যানার্জি, আমাদের সকলের প্রাণের ঠাকুর জয়রামবাটি কামারপুকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, যাদের দর্শনে আমরা পথ চলি, তাদের জন্মস্থান এই হুগলি জেলায় আপনাদের গর্ব করার মতো জিনিস। আমি তার মাটির বাড়িটা দেখে এসেছি এবং স্পর্শ করেও এসেছি, এবং জয়রামবাটি কামারপুকুর উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি এবং তাদেরও 10 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যান্ডেল চার্চ, আর এক পাশে মাহেশের রথ, শ্রীরামপুরে বিখ্যাত মাহেশের রথের দড়ি টানার সুযোগও আমার হয়েছে, এবং মাহেশের রথের ওখানেও আমরা অনেক কাজ করেছি, কিন্তু রথটার ব্যাপারে কল্যাণও অনেক হেল্প করেছে। অন্যদিকে ফুরফুরা শরীফ, সেখানেও জাঙ্গিপাড়ায়, সেখানেও চণ্ডীতলায় আমরা ডেভেলপমেন্ট অথরিটি করে সেখানেও কাজ করছি, 100 বেডের হসপিটালও করে দিয়েছি। মনে রাখবেন আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি করে দিয়েছি, এটাও কিন্তু হুগলিতে। ট্রমা সেন্টার করে দিয়েছি সিঙ্গুরে, তাপসী মালিকের নামে অনেক কিছু করা হয়েছে। সিঙ্গুর থেকে হরিপাল, হরিপাল থেকে খানাকুল, খানাকুল থেকে পরশুরা, পরশুরা থেকে জয়রামবাটি, জয়রামবাটি থেকে গোঘাট, গোঘাট থেকে আরামবাগ, আরামবাগ থেকে পোলবা, ওখান থেকে আদি সপ্তগ্রাম, ওদিক থেকে ব্যান্ডেল, ওদিক থেকে গুপ্তিপাড়া, ওদিক থেকে পান্ডুয়া, ওদিক থেকে বলাগড়, ধনেখালি, রিসরা, চন্দননগর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, সবটাই আছে। কল্যাণ বলছিল উত্তরপাড়াতে 17,000 কোটি টাকা দিয়ে জলের প্ল্যান তৈরি করা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট না, 1,500 কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট, 1600 কোটি। ওই আমি সেই জন্য 1,100 কম বললাম। আমি বিজেপির মতো তো গ্যাস বেলুন পলিটিক্স করি না, সেই জন্য দরকার কমিও বলবো, তো বেশি বাড়িয়ে বলবো না। এতে মনে রাখবেন শ্রীরামপুর সহ উত্তরপাড়া, কোতরং, ডানকুনি, কোন্নগর, রিসরা, বৈদ্যবাটি ও চাপদানি পৌরসভা এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে প্রায় 5 কোটি টাকা দিয়ে আরও 2টো পানীয় জল প্রকল্প করা হয়েছে। একদিকে জগন্নাথ ঘাটে জেটি ঘাট, বল্লভপুর জগন্নাথ ঘাটে, অন্যদিকে মাহেশের জগন্নাথ মন্দির, রাধা বল্লভ মন্দির, এছাড়াও অনেক রাস্তা, থানা, সিলখাব, কর্মতীর্থ, সেলফ হেল্প গ্রুপের শপিং মল হচ্ছে, সবই আছে।
চন্দননগরের লাইটিং, হুগলির জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, চুঁচুড়ার জগদ্ধাত্রী পুজো, আমি সব খবর রাখি এবং মাঝে মাঝে আমি আসিও। কিচ্ছু বাকি নেই। চন্দননগর বিখ্যাত কিসের জন্য? লাইটিংয়ের জন্য, জগদ্ধাত্রী পুজোর জন্য। আবার দুর্গা পুজোও হয়, ঢেলে হয়। এখানকার মানুষের ডাবল পুজোর সুযোগ পায়। একদিকে দুর্গা পুজোর কার্নিভেল, অন্যদিকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেল। জানেন তো, আমি সবসময় যেটা সত্য সেটা আমি স্বীকার করি। আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেলটা দেখেই দুর্গা পুজোর কার্নিভেলের আইডিয়াটা আমার মাথায় আসে, এবং সেই জন্য সব জেলায় জেলায় এবং কলকাতায় আমরা সুন্দর করে করি। আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, ঈদ মোবারকও করি, বড়দিনও করি। জায়ের থান, মাঝি থান থেকে শুরু করে, জয় জিনেন থেকে শুরু করে, ছট পুজো থেকে শুরু করে সব প্রোগ্রামেই আমরা অংশগ্রহণ করি। তার কারণ রাম ও কৃষ্ণ পরমহংসদেবের মাটিতে বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা। আমরা মনে করি তিনি হিন্দু ধর্মের আদর্শ নেতা। স্বামী বিবেকানন্দ, মা শারদা, যার মাটিতে আপনারা জন্মেছেন, আমরা জন্মেছি, এই বাংলার মাটিতে আমরা গর্বিত। আর বিজেপির হিন্দু ধর্ম ওটা বিধর্ম, ওটা বিষমাখা এক নতুন ধর্ম, যার সাথে আমাদের বাংলার হিন্দু ধর্মের কোনো মিল নেই। আগে বলতো, আপনাদের মনে আছে, মমতাজি তো দুর্গা পূজা করনে नहीं देता, सरस्वती पूजा करने नहीं देता, और क्लब को जब हम मदद करता तो कोर्ट में जाके केस करता। ममता जी जब जगन्नाथ धाम बनाता तो अब क्या बात, गंदा बात नहीं कहता। सब भूले गेছি আমি। কি মা বোনেরা দুর্গা পুজো বাংলায় হয় না? কি ক্লাব কমিটিরা হয় না? পুজো কমিটির অনুদান চলছে এবং চলবে। আমাদের ওটা জাতীয় উৎসব, সবার সবটাই জাতীয় উৎসব। খেলাধুলার ক্লাবগুলোও এগিয়ে যাবে, ভালো করে খেলাধুলা করবে। সংস্কৃতির ক্লাবগুলো এগিয়ে যাবে, ভালো করে নিজে পায়ে দাঁড়াবে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। জয় তারকনাথের জয়। তারকনাথ মন্দিরেও কত পুণ্যার্থী আসে, আমরা সবটাই বিনা পয়সায় করে দিই। বড়দিনে এলাকায় এলাকায় আলো জ্বলে, মনে হয় যেন কি বড় একটা উৎসব হচ্ছে। আপনারা কি জানেন, মাদার টেরিজা যে মিশন অফ চ্যারিটি করেছেন, যার বিশ্বব্যাপী কর্মকাণ্ড, সেই মিশনারি চ্যারিটি অফ মিশনারিজেরও 300 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি কল্যাণকে বলছিলাম, কল্যাণ, দেখে দেখে উকুন বেচেছে বিজেপি। এজেন্সি লাগিয়ে, নিজেদের তো লোক নেই, টাকা আছে, টাকার বড্ড অহংকার। ভারতবর্ষের সব টাকা খেয়ে নিয়েছে, সব প্রাইভেটের কয়েকটা লোককে বেচে দিয়েছে। LIC বলুন, কোল বলুন, সেল বলুন, ব্যাংক বলুন, সবার বিক্রি অনেক হয়েছে, আরো হতে যাচ্ছে। ওরা কিছুই করতে পারে না, একটা কাজই করতে পারে, মানুষকে ধ্বংস করতে পারে, দাঙ্গা করতে পারে, SIR এর নামে মানুষের সর্বনাশ করতে পারে। শ্রীরামপুরের মানুষ শিক্ষিত মানুষ। আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, 2024 সালে
এই ভোটার লিস্টে যদি মোদিবাবু আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছেন। কল্যাণময় বলছিল হুগলি জেলায় অনেক নাম কেটেছে। আমরা শুধু হুগলি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায়, আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। 48,000 আর অ্যাডজুডিকেশনেও 14,000, তাদের ভবিষ্যতে আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। দিনাটায় 35,000 ভোট কেটেছে কুচবিহারে, রাজবংশী ভোট, যেখানে উদয়ন গুহ দাঁড়ায়। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? হুগলি জেলা কেন বরবাদ? 24 পরগনা কেন বরবাদ? উত্তর দিনাজপুর কেন বরবাদ? জিজ্ঞেস করুন। মানুষের নাম কেটে ভোটার বাদ দিয়ে জোর করে ইলেকশন জেতার যারা পরিকল্পনা করে, তাদের আমি বলি, কি হয়েছে বললাম দেখো দোকানটায়, যদি কেউ অসুস্থ হয়ে থাকে হাসপাতালে নিয়ে যাও। আপনাদের বলি যে কি হয়েছে, কি হয়েছে, বসুন। শুনতে পাচ্ছেন না? পুলিশকে আমি বলছি, দেখে নিন তো ওরা কি বলছে। আপনারা ওখান থেকে সরে যান, একটু সরে আসুন, সরে আসুন একটু। ইলেকট্রিকের কাজ করেছেন কারা? তারা টেক কেয়ার করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সরে আসুন একটু। আর ওই সুইচটা অফ করে দিন। ইলেকট্রিকের লোকেরা করবেন, কোনো সাধারণ মানুষ হাত দেবেন না। কি হয়েছে? কেন হবে? যে করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। একটা প্লাস হয়েছে, তারে তারে সংঘর্ষ, যে করেছেন তার উদ্দেশ্যটা ভালো নয়। কেন হবে? পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। যাক গিয়ে হয়ে গেছে, এবার আমি আমার কথা বলি। কি এবার আমি বলবো? তাহলে আপনারা একটু দূরে সরে বসুন, ওইটুকু বাদ দিয়ে হয়ে গেল। বাদ বাকিটা আমি পুলিশকেও বলে দিয়েছি, সিকিউরিটিকেও বলেছি দেখে নেওয়ার জন্য। প্লিজ বসুন। ছন্দ কেটে গেলে ছন্দ পতন হয়, ভাষা কেটে গেলে ভাষা বিভ্রাট হয়। কাজেই সব কিছু বাদ দিয়েই বলি, আমরা হুগলি জেলায় একটা পরিকল্পনা নিয়েছি, যেটা হচ্ছে অনেক সময় খানাকুল পরশুরা এবং হুগলির বিভিন্ন জায়গায় আরামবাগ থেকে শুরু করে জল জমে, সেচের কাজ এবং জল জমাটাকে একটু বাঁচাতে আমরা 3,000 কোটি টাকার একটা পরিকল্পনা নিয়েছি। সেটা লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট, 800 কোটি টাকার কাজ হয়ে গেছে, বাদ বাকিটা হচ্ছে। তাছাড়াও হুগলি থেকে মালদা যেতে গেলে আপনাদের সেই ঘুরে যেতে হয়, তাই
আমরা একটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে যুক্ত করবার জন্য দাসপুর মিদনাপুরের আরামবাগ জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে তারাপীঠ রামপুরহাট হয়ে সাগরদিঘি আগে মোরগ্রাম পর্যন্ত ৩,০০০ কোটি টাকায় আরও একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। আমি আপনাদের বলি, অনেক কাজ হয়েছে, আরও অনেক কাজ হবে। যেহেতু আমার অনেকগুলো করে মিটিং থাকে আর শুরু করেছি অনেক দিন, আর এখনও টানতে হবে অনেক দিন, তাই বলি আমি একটা কোশ্চেন কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করব। যদিও ও চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আইনজীবী উত্তরটা ও জানে, কিন্তু উত্তরটা দেবার ক্ষমতা ওর নেই, কারণ লড়াই করেছে জবরদস্ত, চেষ্টা করেছে, আবার করবে। যদি 2024-এর ইলেকশনে মোদিবাবু আপনি সেই লিস্টে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে এমন কি হলো যে বাংলাকে টার্গেট করে বাংলা থেকে 90 লক্ষ লোকের নাম বাদ দিলেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি, কিন্তু এখনো মনে রাখবেন 90 লক্ষ বাদ আছে। কেনই ছলনা, কেনই প্রতারণা? আমি সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, আমি বিচারকদের নয়, বিচারের রায়ে আমি কল্যাণকে জিজ্ঞেস করছি, কারণ আই এম নট স্যাটিসফাইড, সো প্লিজ ক্ল্যারিফাই মি দ্য পজিশন। যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিল ট্রিব্যুনাল হবে এবং অ্যাডজুডিকেশন কেসে যাদের নাম বাতিল হয়েছে তারা ট্রিব্যুনালে অ্যাপ্লাই করার সুযোগ পাবে এবং তারা ভোটাধিকার পাবে, তো আজকে ট্রিব্যুনাল তৈরি হয়েছে। আমি পরের দিনই জমি দিয়ে দিয়েছি, এই বাড়ি দিয়ে দিয়েছি, কিন্তু সেই ট্রিব্যুনাল চলাকালীন কি করে টোটাল ফ্রোজেন হয়ে গেল ফার্স্ট ফেজের ভোটার লিস্ট? আমার মাথায় এটা ঢুকছে না। আমি গবেট হতে পারি, আমি গর্ধব হতে পারি, কিন্তু আমি নিজেও ফ্রম দ্য ল কোয়েশ্চেন আই এম জাস্ট আস্কিং ইউ, পাবলিককে সাপোর্ট দেওয়ার জন্য যারা বললেন ট্রিব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারবেন, তাহলে আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট ওই তারিখ পর্যন্ত রাত্রে করে কেন লিস্টটাকে ফ্রোজেন করলেন? মানুষ কেন বিচার পেল না? আফটার ডেট ইফ কামস দ্য ডক্টর, হোয়াট ইজ দ্য রিমেডি? কল্যাণ রিপ্লাই দেবে এটা আমায়। ইয়েস, লেট আস স্টার্ট সাম ডিবেট। ইয়েস, 20-21 মার্চে সুপ্রিম কোর্ট বলেছিল যে ট্রাইব্যুনাল আমরা তৈরি করে দিলাম। ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের, এবং গতকাল রাত্রি পর্যন্ত, এবং বারবার সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু গতকাল রাত্রি পর্যন্ত ট্রাইব্যুনালের ইনফ্রাস্ট্রাকচার এখনো ইলেকশন কমিশন করেনি। এটা ইচ্ছে করেই করেনি, এবং যার জন্য ট্রাইব্যুনাল এখনো ফাংশন করতে পারছে না। আমাদেরও অনেক আশা ছিল যে আফটার অল, আমি সেটা বলছি না, যখন বললেন ট্রিব্যুনালের বিচার করবে তারা করতে পারছেন না, দিস শুড নট বি দ্য অব্লিগেশন অফ দ্য পিপল। না, ন্যাচারালি আপনি যা বলছেন ন্যাচারালি একদম ঠিকই তো বলেছেন। যখন তুমি বলেছো ট্রিব্যুনাল তৈরি করবে, দেন ট্রিব্যুনাল অ্যাডজুডিকেশন কেসগুলো সেটেল না করে হাউ ডু ইউ সে দ্যাট দ্য সাপ্লিমেন্টারি লিস্ট ইজ ফ্রোজেন, দ্য ফার্স্ট ফেজ ভোটার লিস্ট ইজ ফ্রোজেন? সাপ্লিমেন্টারি লিস্টে ফ্রোজেন হয়েছে বিকজ অফ দ্য অপারেশন অফ দ্য স্ট্যাটুটের অপারেশনের জন্য। অপারেশন অফ স্ট্যাচুটারি প্রভিশন। স্ট্যাচুটারি প্রভিশনটা হচ্ছে যেদিনকে লাস্ট ডেট অফ নমিনেশন, সেদিনকে লিস্ট ফ্রোজেন হয়ে যাবে। না, তাহলে ট্রিব্যুনালে যে নামগুলো হলো না তার জন্য কে দোষী? আমি আসছি, এই যে ট্রাইব্যুনালকে ফাংশন করতে দেয়নি তার জন্য নিঃসন্দেহে ইলেকশন কমিশন দোষী, কিন্তু এর সঙ্গে সঙ্গেও সুপ্রিম কোর্টের কাছেও আমাদের আবেদন থাকে
ভারতবর্ষের মানুষের এভাবে সাংবিধানিক অধিকার টেকনিক্যাল ওয়েতে কেড়ে নেওয়া যায় না। সবচেয়ে বড় না, এটা তো ওনাদেরই অর্ডার ছিল। হ্যাঁ, কিন্তু যে কারণেই হোক, ইট ইজ ভেরি আনফর্চুনেট। একটা খোলাখুলি কথা বলি করলেন, চৈত্র মাসে সেলে গেছিলেন নাকি? হ্যাঁ, চৈত্র মাসে সেলে একটু কনসেশন দেয় জামা কাপড় কিনতে। খোলাখুলি বলো না বাবা, কারোর নাম ডিলিশন আর কাউকে কনসেশন কেন করলে? তুমি করনি, বাট কেউ তো করেছে। আর যারা করেছে মানবতা তাদের ক্ষমা করবে না, গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। বিজেপি ফোন করে করে জাজেদের, আর কিছু বললাম না, কে রোজ ফোন করে? ওই মোটা ভাই, ওই মোটা ভাই নাম কেটেছে, ওই মোটা ভাই সন্ত্রাস করছে, ওই মোটা ভাই জানে না নিজের ঘরে বউ মেয়ে নেই, যে মেয়েরা বাপের বাড়ি গেলে তার ঠিকানাটা বদল হয়ে যায়, মেয়েরা বিয়ে হয়ে গেলে তার টাইটেলটা চেঞ্জ হয়ে যায়। অপদার্থ একটা বিজেপি দল, স্বৈরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, ভোট কাটারি, ভোট লুট করছে, লুট আর বলছে ঝুট। আমি এটা মেনে নিতে পারছি না। আমি আমার জীবন দিয়ে লড়াই করব। মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি। শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। সব যদি এজেন্সি দিয়ে চলে আর সবই যদি মোটা ভাই কন্ট্রোল করে, এই করতে করতে দেশটাকে তো বেঁচে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কংসদের দল, কুম্ভকর্ণের দল। খানাকুলে যখন বন্যা হয়, গোঘাটে যখন বন্যা হয়, পরশুরায় যখন বন্যা হয়, আরামবাগে যখন বন্যা হয়, উত্তরবঙ্গে যখন ঝড় হয়, কোথায় মোটা ভাই? তোমার দেখা নাই। ভোট কাটতে তোমার দেখা, ভোট চাটতে তোমার দেখা, টাকা বন্ধ করতে তোমার দেখা। লক্ষ লক্ষ সিআরপিএফ নিয়ে আসছো, সিআইএসএফ নিয়ে আসছো, বিএসএফ নিয়ে আসছো, বলছো অনুপ্রবেশকারী ঠেকাতে। আচ্ছা মা ভাই বোনেরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা কি জানেন বর্ডার আমাদের হাতে নেই? কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআইএসএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআরপিএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। আইটিবিটি কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, প্রাইম মিনিস্টার এগুলো দেখে। সিবিআই কার হাতে? আগে প্রধানমন্ত্রী দেখতো, এখন সবটাই উনি দেখেন। বাংলায় দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। ওহে মোটা ভাই, শুনে রেখো তাই, বাংলায় যে চক্রান্ত তোমরা করেছো তার কোনো জবাব নাই। এর উত্তর একটাই, নিতে হবে বদলা। যা ভোটার আছে, যে ভোট দিতে পারবেন, সব সাথীদের মনে রেখে এসআইআরে 250 জন মানুষ মারা গেছে, ওদের আত্মা কাঁদছে। যার নাম বাদ গেছে ভাবছে এনআরসি করে তাড়িয়ে দেবে, জেলে রেখে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। মনে রাখবেন, আমি থাকতে, আমাদের সরকার থাকতে আমরা এসব করতে দেব না। ভোটার নাম কটার পরিকল্পনা এটা নয়কো ছলনা। স্বপ্ন দেখছে দিবানিদ্রা, ওটা যে দুঃস্বপ্ন ভাবতে পারছে না। ভেবেছে বাংলায় ক্ষমতায় এসে এনআরসি করবে। আসামের কথা মনে আছে আপনাদের? 19 লক্ষ বাদ গেছিল, 13 লক্ষ হিন্দু ছিল, 6 লক্ষ মুসলমান ছিল, আজও অনেকে জেলে আছে। মাথায় রাখবেন, এই সব চতুরতা, এই সব ছলনা, এই সব বঞ্চনা, এই সব লাঞ্ছনা, এই সব অপমান, এই সব অসম্মানের বদলা নিতে হবে। ভোটের ব্যালটে বদলাতে হবে, একটা বদলা, একটা ভোট দিয়ে।
এখনো প্ল্যান করছে গ্রামে গঞ্জে আটকে দেবে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে। জমিদাররা আসছে দিল্লির, আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের ধ্বংস করবে, স্কুল কলেজগুলো নষ্ট করবে। আর তারপর তারা নাকি শুনছি এলাকা এলাকায় গিয়ে ভোট আটকাবে সিপিএমের কায়দায়। মাহেশের রথ দেখেছেন তো? দেখেছেন? জগন্নাথ ধাম দেখেছেন? অনেকে পুরীর জগন্নাথও দেখেছেন। নিয়ম হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা হলে আগে একটা সোনার ঝাড়ু, তো ক্ষীরের মতো সোনার ঝাড়ু আছে, তাতে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। জগন্নাথ ধামের ঝাড়ুটা আমি নিজে করে দিয়েছিলাম আমার থেকে, তাই বলি একটা করে ক্ষীরের ঝাড়ু রেখে দেবেন। রাস্তা পরিষ্কার করতে হবে না? আপনার যদি রাস্তা নোংরা করে, আপনার রাস্তা আটকে রেখে দেয়, মা বোনদের গায়ে হাত দেয়, তো ওইটা দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে। তুমি গট করে বুট পরে চলে এলে, একবার নাম কাটবে, তারপর লুট করবে, তারপরে ঝুট বলবে, আর ভোট আসলেই অনেককে বলছে আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বুঝুন কি ডেঞ্জারাস পার্টি। ভোটের অ্যাকাউন্ট নাম্বারটা দিন মানে বলছে আমি টাকা পাঠাবো, মানে যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। আর যে টাকাটা পাঠাবে বলছে ভোটের আগে ভোট কেনার জন্য কালো টাকা পাঠিয়ে দেবে, পরে আবার ইডি সিবিআইকে আপনার ঘরে পাঠিয়ে দিয়ে আপনাকে গ্রেফতার করে টাকা ফেরত চাইবে। এদের ভালো করে চিহ্নিত করুন। ইলেকশন বলে অনেক কষ্টে গ্যাস পাচ্ছেন, এরপরে তো গ্যাস বেলুন উড়ে যাবে। গ্যাসও নাই, ক্যাশও নাই, শুধু ড্যাশ করে করে দেশটাকে ধ্বংস করে দেবে এরা। বাংলার কি জানে এরা? আজকে বাংলায় কথা বললে বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে পেটাচ্ছে, দিল্লিতে পেটাচ্ছে, কালী মন্দির ভেঙে দিচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে কত মন্দির ভেঙেছে জিজ্ঞেস করুন, কত মন্দির ভেঙেছে। তুমি আমাকে ধর্ম শেখাও? জিজ্ঞেস করুন। বিহারে মারছো, উড়িষ্যায় মারছো, বাংলা ভাষায় কথা বললে রাজস্থানে মারছো, দিল্লিতে একটা আইটি ইঞ্জিনিয়ার তার ছেলেকে নিয়ে নওদায় হোটেল ভাড়া করতে গিয়েছিল, বাংলায় কথা বলতে বলেছে বলে তাকে ভাড়া দেয়নি। যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, আমি তো হিন্দি ভাষাকে ঘৃণা করি না, আমি তো গুজরাটি ভাষাকে ঘৃণা করি না, আমি তো মারাঠি ভাষাকে ঘৃণা করি না, আমি কারো কোনো ভাষাকে ঘৃণা করি না, সবাইকে সম্মান দিই। তোমরা তাহলে আমাদের ভাষা বিরোধী কেন? তুমি বাংলা ভাষায় আমায় কথা বলতে দেবে না আমার মাতৃভাষায়, আর তুমি দেখে দেখে কি করে শুনুন। এই আমাদের মতো কাগজে যদি দু একটা লিখে রাখি পয়েন্ট, অন্য কিছুর জন্য না, সংখ্যাটা যদি ভুলে না যায়, ওদের এরকম একটা গ্লাস থাকে, হালকা চশমার থেকেও হালকা গ্লাস, আপনি দেখতে পাবেন না, তাতে বড় বড় অক্ষরে লেখা আসে এক লাইন করে, এদিকেও তাকানো যায়, ওদিকেও তাকানো যায়, এদিকেও তাকানো যায়। সেটার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আজকালকার ছেলেমেয়েরা জানে। আমি আগে ভাবতাম আরে এত ভালো ইংরেজি বলছি কোত্থেকে, ও মা, পরে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম জানেন তো, দুটো দেশের প্রধানমন্ত্রী ছিল আর আমি একদম সামনে বসেছিলাম। আমি দেখি ওরে ভাই, এর তো সামনে টেলিপ্রিন্টার, তাই টেলিপ্রিন্টার দেখছে আর গড়গড় করে বলছে। একদিন ডেরেক ওব্রায়েনের মা ডেরেককে জিজ্ঞেস করেছিল, দারুণ ইংরেজি বলছে তো। ডেরেক তখন বলেছে, তুমি তো আসলটা জানো না, আসলটা হচ্ছে এটা দেখে বলছে, পড়ে বলছে। এখন শরীর নকল করে দেখেন না। আমি ধরুন আমার কথা আমার মতো দেখাবে, আমার কথা শোনাবে, কিন্তু ওটা আমি নই, ওটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল এজেন্সি। কিন্তু বলুন তো, আর্টিফিশিয়াল এজেন্সি যাই করুক, অপারেশন থিয়েটারে রোবট যদি যায়, যেটুকু কম্পিউটারে দেয়া আছে সেটুকু করতে পারবে। যদি হঠাৎ করে অপারেশন থিয়েটারে কোনো প্রবলেম অ্যারাইজ করে, তখন সেটা কিন্তু ওই রোবট করতে পারে না, সেটার জন্য ফিজিক্যালি ডাক্তারদেরও প্রেজেন্ট থাকতে হয়, এটা মাথায় রাখবেন। যত গদি মিডিয়াকে কিনে
মিথ্যে রিভিউ দেখাচ্ছে। কেন জানেন? বিজেপির রিভিউ ওটা, কিন্তু সাংবাদিকদের দোষ নেই। ওদের মালিকরা ইডির ভয়ে, সিবিআইয়ের ভয়ে, ইনকাম ট্যাক্সের ভয়ে মাথা নত করে দিয়েছে। চৈত্র সংক্রান্তি সেল দেখবেন একই কথা, ভাষাটা অন্য। দিলটাকে বিজেপি জঘন্য। রাজা রামমোহন রায়কে মানবে না, যিনি সতীদাহ প্রথার সংস্কার করেছিলেন। রাজা রামমোহন রায়কে অসম্মান। ঈশ্বর বিদ্যাচন্দ্র সাগরের মূর্তি ভাঙা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম না বলা, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল নাকি যেন বলেছিল শুনেছিলাম, মাতঙ্গিনী হাজরাকে অন্য নামে ডাকা। কি ভেবেছেন নিজেদের? কি ভেবেছেন নিজেদের? বাংলার মনীষীদের অপমান করবেন আর বাংলার মা বোনেরা তা সহ্য করবে। মরে যাব, 1 ইঞ্চি জমি ছাড়বো না। দিলে দেবো 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। কাকে ভয় পাবো? বিজেপিকে? হ্যাঁ, ডান্ডাকে ভয় পাইনি। সারা শরীরে ডান্ডার বাড়ি, বন্দুকের বাড়ি, পেটানি, মাথা থেকে পা, পা থেকে চোখ, চোখ থেকে পেট, পেট থেকে কোমর। কোথায় আঘাত দেননি? তা সত্ত্বেও তো লড়ে যাচ্ছি। মনে রাখবেন, আমার জন্ম হচ্ছে সংগ্রামী লগ্নে। আজও যেদিন থেকে বিজেপি ক্ষমতা এসছে, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়েছি যতদিন ওরা ছিল। যেই ওরা গেল, চলে এলো বিজেপি। তাদের যে অত্যাচার, সেটাও তো সিপিএমের থেকে কায়দা করে তাদের। দেখেছেন সিপিএমের কারো ইডি হয়েছে, সিবিআই হয়েছে? হয়নি। কেন বলুন তো? মাথাটা বিক্রি করে দিয়েছে। আমাদের বিরুদ্ধে এত লাগে কেন? সবাইকে ডেকে পাঠায়, সবাইকে কেস দেয়, পুলিশকে কেস দেয়। কেন? তার কারণ ওরা জানে বাংলা হারে না, বাংলা হারতে জানে না। তাই ওদের দাবিয়ে রাখো, ওদের মাথা নত করে রাখো। বাংলার মেধার কাছে ওরা পারে না। বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা মাথা নত করে না, বাংলা হারে না, বাংলা এগিয়ে যায়। এটা বাংলার সংস্কৃতি, এটা বাংলার ধর্ম, এটা বাংলার সম্প্রীতি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। আর আমরা এসব কুৎসা অপপ্রচার চক্রান্ত চাই না। আমরা চাই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও। আর তা না হলে বিজেপি বিদায় নাও। তুমি বাংলাকে টার্গেট করেছো, তাই না? বাংলাটাকে আবার ভাঙার চক্রান্ত, বাংলাটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত, বাংলাটাকে ভেঙে ডিলিমিটেশনের নামে আবার নতুন রাজ্য করার চক্রান্ত। জেনে রেখে দাও বিজেপি, বাংলাকে তুমি যখন টার্গেট করে এত ভোটারের নাম বাদ দিয়েছো, যাদের কষ্ট আমার বুকে আছে, আমার হৃদয়ে আছে, আমি লিখে রাখবো, লড়েও যাবো লাস্ট দিন পর্যন্ত। তাদের আমি কোনো রকম ক্ষতি হতে দেবো না। এবং আমরা চেষ্টা করব, আবার কোর্টে কেস করব, আবার কেস করব, আবার কেস করব, আবার ফেস করব। করার অধিকার আমার আছে। কিন্তু মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ব না। এবং তাই বলি বিজেপি, যতই করো হামলা পাবে না কো বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা। আমি আগেরবার বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করব 2021-এ, মনে আছে? করেছিলাম। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500-1700 হয়েছে। আজকে বলে যায় লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। এটা আপনার সারা জীবনের, আপনার চিরকালের সাথী। যুবসাথী যারা পেয়েছেন
এবং যারা পাননি অ্যাপ্লিকেশন করেছেন তারাও পেয়ে যাবেন, আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দিয়ে যাব। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যত স্কিম চলছে, তপশিলি বন্ধু, জয় জোয়ার থেকে শুরু করে সব চলবে। স্বাস্থ্যসাথী, 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড, বিনা পয়সার সাইকেল, বিনা পয়সার স্মার্টফোন, যা চলছে সব চলবে। তাছাড়াও এবার আমরা আমাদের অঙ্গীকার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, যুবসাথী চলবে, 105টা স্কিম চলবে, ক্ষেত মজদুররাও টাকা পাবে। এবং তাছাড়াও মনে রাখবেন, যত কাঁচা বাড়ি আছে সব পাকা আমরা করে দেবো। 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিও করে দেবো। একটা আশ্রয় এটুকু মানুষ চাইতেই পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমাদের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, তাতেও আমাদের মুখ জব্দ করতে পেরেছে, আমাদের বন্ধ করতে পেরেছে। 100 দিনের কাজও চালাই, বাড়িও করি, রাস্তাও করি, জলও দিই। 1 কোটি লোকের বাড়িতে জল পৌঁছেছে, আগামী দিন সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে। এটা আমাদের আপনাদের কাছে অঙ্গীকার থাকলো। দুয়ারে সরকার করব বলেছিলাম, করেছি। এবার আমরা আমার পাড়া আমার সমাধান হয়েছে। প্রত্যেক বুথে কিন্তু 10 লাখ টাকা করে কাজ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। টাকা স্যাংশন হয়ে গেছে অনেক দিন আগেই। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার। 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে, সঙ্গে সঙ্গে সাসপেন্ড। ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে, আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় করবো না, ভয় করবো না। কবিগুরুকে মনে রাখুন, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর ভ্যানিশ বাবু জেনে রেখো, ভোট কাটলেও মরবো না, লড়াই করব, লড়ে যাব। বাংলার মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে 2টো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না। আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। যদি মাথা নত করতে হয়, মানুষের কাছে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। কিন্তু বিজেপি তোমার বন্দুককেও ভয় পায় না, তোমার সিন্দুককেও ভয় পায় না। তোমরা মানুষকে ভোটের সময় দেবে ক্যাশ, আর তারপরে দেবে অ্যাস। এই তো কত পরিবার বসে আছে নিচে, তারাও এসআইআরে মারা গেছে, 250 বেশি লোক মারা গেছে, তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। আজও কত মানুষ অসহায়। একবার ভাববেন না, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যেটা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান। বিজেপি তোমার তো তখন জন্মই হয়নি, তুমি কি করে রবীন্দ্রনাথ বুঝবে, কি করে নজরুল বুঝবে, কি করে বিদ্যাসাগর বুঝবে, কি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বুঝবে, কি করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বুঝবে, কি করে তুমি মাতঙ্গিনী হাজরা বুঝবে, কি করে তুমি দেশবন্ধু বুঝবে, কি করে তুমি নেতাজি বুঝবে, কি করে তুমি গান্ধীজি বুঝবে। আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে চাই। তাই মনে রাখবেন, বাংলাকে যদি অটুট রাখতে হয়, আজকে বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে।
ডিম বন্ধ করে দিয়েছে। মা বোনের একবার ভাবুন তো, ছেলের পাতে মাছের ঝোল দিয়ে ভাত দেবে সকাল সকাল। যে ভেজ খায় খাবে, আমার তো কোনো আপত্তি নেই। তো মাছ বন্ধ, মাংস বন্ধ তোমার রাজ্যে, ডিম বন্ধ, তো কি খাবে? আমার মাথা না আপনার মাথা? কি খাবে না খাবে দিন? লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যার এক কানও কাটা নেই, দুকান কাটা নেই, তার একটা কান কাটার ভয় থাকে। যার দুটো কান আছে, আর যার দুটো কানই কাটা তার কোনো ভয় নাই। निर्लज्जेर मतो कथा बोले, हम बंगाल में कलकत्ता में 1 महीना रहेगा। आई बोले 1 महीना क्यों? 365 दिन रह के देखो, जितना तुम्हारा शकल देखेगा उतना वोट जाएगा। মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে কেউ কালো হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ গরিব হতে পারে, কেউ বড়লোক হতে পারে, কিন্তু মনে রাখবেন হৃদয়ের পবিত্রতা মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। মানুষের অন্তরের সৌন্দর্য, মানবিকতা, যা আমরা তৈরি করি, যে বাংলা জন্ম দেয়। আর তোমরা দাঙ্গা করে ক্ষমতায় এসছো, মাথা থেকে পা পর্যন্ত দাঙ্গাকারীর দল, কত মানুষের রক্ত নিয়েছো। আজকে তোমাদের কাছে বাংলার মানুষের জ্ঞান শিখতে হবে। তার আগে তো দড়ি কলসি নিয়ে আমাদের মরে যাওয়া ভালো। সেই জন্য বলি, সত্যের জয় হবে, নিশ্চিন্তে থাকুন। দিল্লির জমিদারদের বিরুদ্ধে আমরা যদি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা। আমরা যদি যোদ্ধা হই, ভাইরা আমার পাহারাদার, रुकबे जमींदार। दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। प्रयोजन हले नारकेल नाड़ू खेये जेओ। भोटेर पर 4 तारीखे काउंटिंग आछे, तो काउंटिंगेर पर देखबे प्रथम दिके देखाबे प्लान करे भ्यानिश बाबू, सब भोट भ्यानिश करे दिए भाबबे सब तृणमूल हारছে। সন্ধ্যেবেলা দেখবেন সব তৃণমূল জিতছে। ওরা অন্ধকারের খেলা খেলে, কুৎসার খেলা খেলে, মিথ্যের খেলা খেলে, ছলনার খেলা খেলে। তাই মনে রাখবেন, এবারে লড়াইয়ে জিততে হবে, নালে বাংলা আর বাংলাতে থাকবে না। মাছ মাংস ডিম সব আপনার বন্ধ, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বন্ধ। স্কুলে স্কুলে সিবিএসসি স্কুলে সব নিজেদের নামে নাম দিয়ে দিয়েছে। এরকম নির্লজ্জ বেহায়া আমি দল আমি দেখিনি। আর নিজেদের ভাষণ শোনায় বাচ্চাদের মাথা খাওয়ার জন্য। বিষবৃক্ষ তো আম গাছের সুমিষ্ট আম খাবেন, না বিচুটি পাতা দেবেন ওদের দিয়ে গা চুলকে গায়ে আদর করে দেবেন, গায়ে বুলিয়ে দেবেন? কোনটা করবেন ঠিক করুন। লিচু খাবেন না বাবলা কাটা খাবেন? কোনটা খাবেন ঠিক করুন। ওরা হচ্ছে কেউটে সাপ আর দুমুখো সাপ, একবার ছবল দিলেই 1 সেকেন্ডে গেল। তাই বাঁচতে যদি হয়, সম্মান যদি রক্ষা করতে হয়, গণতন্ত্র যদি রক্ষা করতে হয়, নাগরিকের অধিকার যদি রক্ষা করতে হয়, বাংলার অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, অস্মিতা যদি রক্ষা করতে হয়, আগামী দিনে ভবিষ্যৎ রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। অন্য কোনো পার্টিকে একটা ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। এবার জোট বেঁধে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে সবাই জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূলকে ভোট দিন। অন্য কোনো পার্টিকে ভোট দিয়ে ভোট কেটে বিজেপিকে কেঁচো খুঁড়তে কেউটে আনতে দেবেন না বাংলায়, এটা মাথায় রাখুন। যদিও আসবে না, টিভিগুলোকে দিয়ে খাওয়াচ্ছে সার্ভে, ওটা সার্ভে নয়, ওটা বিজেপির গর্ভে থেকে উৎপত্তি হয়েছে। কাজেই নিশ্চিন্তে থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শুভ নববর্ষে সকলকে আগাম, ওই দিন বাংলা দিবসও, আপনাদের সকলকে আগাম অভিনন্দন জানিয়ে যাই। আজকে আমিও আমার মনোনয়ন জমা দিয়েছি ভবানীপুরে। অনেক ভোট কেটেছে, তাও আমার কিছু যায় আসে না।
আমি 365 দিন ওখানে থাকি, মানুষের প্রতি ভরসা আছে। আমি আমার কেন্দ্র সহ 294টা বাংলার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল জিতবে, এটা আমি চাই। যদি আপনারা সব স্কিম চালু রাখতে চান, আর মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, বাংলায় কথা বলা বন্ধ, অসম্মানিত হতে যদি না চান, তাহলে দয়া করে নিজের ভোটটা নিজে দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা।